আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্পদের লোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না বললেন প্রধানমন্ত্রী। মানুষের কল্যাণে কাজ করার আহ্বান। ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় বাসের 10 যাত্রী নিহত। টেকনাফের সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু। প্রকাশক দীপন হত্যা মামলার রায়, বরখাস্ত মেজর জিয়া সহ 8 জঙ্গির মৃত্যুদণ্ড, পরিবারের সন্তোষ। টিকার জন্য দীর্ঘ সারি, বাড়ানো হচ্ছে বুথ, গুজবে কান না দেওয়ার আহ্বান বিএমএর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, মিয়ানমারে বিক্ষোভে গুলি গুড়িয়ে দেওয়া হলো সুচির রাজনৈতিক কার্যালয়। অর্থ সম্পদের লোভ থাকলে রাজনীতিতে টিকে থাকা যায় না। যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর বক্তৃতায় একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগ কর্মীদের নির্দেশনা দিয়েছেন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে। গুজবে কান না দিয়ে করোনার টিকা নিতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1972 সালের 11 নভেম্বরে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি যুব সম্প্রদায়কে কর্মক্ষম জনগোষ্ঠীতে পরিণত করতে নিরলস সংগ্রাম করেছেন আমৃত্যু। যুবলীগ পা রেখেছে 48 বছরে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালির অধিকার প্রতিষ্ঠায় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন তিনি। আহ্বান জানান স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সতর্ক থাকার জন্য। তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের স্বাধীনতা বিশ্বাস করেনি, স্বাধীনতার সময় প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, এবং তাদের এই দোসররা, দেশীয় দোসর, হানাদার বাহিনীর দোসর, পাকিস্তানি হানাদার বাহিনীর যারা পদলেহনকারী দোসর, তাদের চক্রান্ত অব্যাহত ছিল। অর্থের বিনিময়ে বিএনপি ক্ষমতা ধরে রাখতে পারেনি উল্লেখ করে যুবলীগ কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের পাশে থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ যদি কেউ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করে, তাহলে সেই রাজনীতিতে টিকে থাকা যায়। কিন্তু যে রাজনীতি করতে যে লোভের বশবর্তী হয়, অর্থ সম্পদটা যাদের কাছে বড় হয়ে যায়, তারা কিন্তু বেশি দিন টিকতে পারে না। এটা খালেদা জিয়ার নিজের বক্তৃতা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না, সেই কথাটা কিন্তু তার বেলায় ফলে গেছে। হাজার হাজার কোটি টাকা তার ছেলেকে নিয়ে বানিয়েও কিছু করতে পারেনি। গুজবকে গুরুত্ব না দিয়ে জনগণকে টিকা নিতে উৎসাহিত করার পরামর্শ দেন সরকার প্রধান। অনেক কথা শুনতে হয়, এসব কথা কান দিলে চলে না। আমরা অনেকে তো বলছে বাংলাদেশ ভ্যাকসিন আসবে না, অনেক উন্নত দেশও কিন্তু আনতে পারেনি। আমি কিন্তু কোনো দিকে তাকাইনি। আমার কাছে মানুষ সব থেকে বড়, মানুষের জীবন বড়। মানুষের মাঝে এই ভয়টা দূর করতে হবে, সবাই যেন ভ্যাকসিনটা নেয় সে ব্যবস্থা করে মানুষের পাশে দাঁড়াতে হবে। টিকা নেওয়ার পরও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। টিকা নেওয়ার পরেও কিন্তু স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি মেনে চলতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসের 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 30 জন। এদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে কক্সবাজারের টেকনাফে বাস, সিএনজি, অটোরিকশার সংঘর্ষে মারা গেছেন 4 জন। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান উদ্দিন এবং কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিল জেকে পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঝিনাইদহের কালীগঞ্জের 12 বাজার এলাকায় আসার পর একটি ট্রাককে ওভারটেকের চেষ্টা করে। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। একই সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মারা যায় 9 যাত্রী। গাড়ি যখন ব্রেক চাপে তখন গাড়িটা উল্টে যায়, যে রাস্তা বরাবর করে ফেলায়। তখন ওই পাশ থেকে একটা কালীগঞ্জ ঝিনাইদহ মুখ থেকে একটা ট্রাক এসে
গাড়ির বাসের মাঝখান সুদা মেরে দেয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত বের করে নিয়ে আসা হয়েছে এবং আহতদের আমাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার করে ওদেরকে হসপিটালে পাঠানো হয়েছে, আর এখন এই আমাদের যশোর থেকে কেড়ে আনা হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এই বাসটি দেখে মনে হচ্ছে এটা বেশ পুরানো, ইঞ্জিন দেখা যাচ্ছে পুরানো, খুব সম্ভবত এটি গতি ধরে রাখতে না পেরে উল্টে যায়, যার ফলে এই দুর্ঘটনাটা ঘটেছে। এদিকে কক্সবাজারের টেকনাফে মিনি বাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। কক্সবাজার টেকনাফ সড়কের হোয়াংকং লম্বাবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সমর ইসলাম, 21 টেলিভিশন। জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলায় সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়াউল হক সহ 8 জঙ্গির ফাঁসির রায় দিয়েছেন আদালত। ঢাকার সন্ত্রাসী বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান বুধবার বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে জিয়া সহ 2 জন পলাতক আছেন। রায় সন্তোষ প্রকাশ করেছেন দীপনের পরিবার। বিস্তারিত দীপু শিকদারের রিপোর্টে। 2015 সালের 31 অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের 3য় তলায় নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি কার্যালয়ে জঙ্গি হামলার শিকার হন ফয়সাল আরিফিন দীপন। গলা কেটে হত্যা করা হয় তাকে। দীপনকে হত্যার পর দায় স্বীকার করেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। চাঞ্চল্যকর এই মামলায় মোট আসামি 8 জন। এর মধ্যে আনসার আল ইসলামের সামরিক কমান্ডার সেনাবাহিনীর বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক ও প্রধান সহযোগী আকরাম হোসেন পলাতক। গ্রেফতার 6 আসামির সবাই হত্যাকাণ্ডে সম্পৃক্ততা স্বীকার করে আদালতে 144 ধারায় জবানবন্দি দিয়েছেন। প্রায় 6 বছর আগে সংগঠিত এই হত্যাকাণ্ডের বিচার শুরুর 1 বছর 3 মাসের মাথায় আলোচিত এই মামলার রায় হলো বুধবার। 8 জনের মধ্যে 6 জন জেল হাজতে ছিল আর বাকি 2 জন পলাতক ছিল। আজকে মাননীয় আদালত এই মোট 8 জন আসামিকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 50,000 টাকা জরিমানা করেছেন। রায়ে বিচারকের পর্যবেক্ষণ আছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। জিহাদের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের তথা অত্র মামলার আসামিদের লক্ষ্য ছিল ব্লগার, লেখক ও প্রকাশকদের হত্যা করে মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেয়া এবং মানুষের মনে আতঙ্ক তৈরি করে জননিরাপত্তা বিঘ্নিত করা। আর এসবের উদ্দেশ্য হলো মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দেয়া। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। এই মামলায় একজন আই উইটনেস নাই। এই মামলায় কোনো সাক্ষী কোনো আসামির নাম বলে নাই, ঘটনাস্থলে কেউ ছিল না। এটা সম্পূর্ণ আমরা এই রায় আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আমরা আপিল করব। জাগৃতির প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরিফিন দীপনকে তার কার্যালয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে 2015 সালে 2 নভেম্বর শাহবাগ থানায় মামলা করেছিলেন তার স্ত্রী ডাক্তার রাজিয়া রহমান। আমরা যে আজকে রায় পেয়েছি এটার জন্য সংশ্লিষ্ট যারা ছিলেন সবার কাছে আমাদের কৃতজ্ঞতা। যাদেরকে ধরতে পারা যায়নি, দেশের স্বার্থেই তাদেরকে ধরে দ্রুত বিচার হওয়া জরুরি। আর রায়টা সবচেয়ে দ্রুত সময়ে কার্যকর হোক, আমাদের পরিবারের প্রত্যাশা তাই। পরে পুলিশের তদন্তে আনসার আল ইসলামের জঙ্গিদের সম্পৃক্ততা বেরিয়ে আসে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শঙ্কা সংশয় ছাড়া ব্যাপক উদ্দীপনায় দেশব্যাপী চলছে করোনার টিকা কার্যক্রম। ভ্যাকসিন নিচ্ছেন মন্ত্রী, সংসদ সদস্য, কর্মকর্তা সহ সমাজের নানা স্তরের মানুষ। সাইদুল ইসলামের রিপোর্ট। করোনা ভ্যাকসিনের প্রতি দেশের মানুষের আগ্রহ ছিল প্রথম দিন থেকেই। তবে টিকা কার্যক্রমের প্রথম দিনে উপস্থিতি ছিল কিছুটা কম। দ্বিতীয় দিনেই ব্যাপক সাড়া। চতুর্থ দিনে কুর্মিটোলা হাসপাতালে টিকা নেন আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গুজবে কান না দিয়ে টিকা নেয়ার আহ্বান তাদের। আমি মনে করি যে সকলেই এই ভ্যাকসিনটা নিলে এই মহামারীর থেকে আমাদের অন্তত পক্ষে কিছু সুরক্ষা হবে। খুব ভালো লাগতেছে, খুব খুশি লাগতেছে, খুবই ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে হয়েছে। সচিবালয় চিকিৎসা কেন্দ্রে টিকা নিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পরে শ্রম প্রতিমন্ত্রী টিকা নিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। কোভিড-19 প্রতিরোধ করার যদি মনোযোগ আরো বেড়ে গেল, আমার আহ্বান তারা যেন প্রত্যেকেই যে যে অঞ্চলে আছে তারা যেন ভ্যাকসিনটা দিয়ে নেয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা গ্রহীতাদের দীর্ঘ সারি। সাধারণ মানুষের সাথে টিকা নিতে হাসপাতালে এসেছেন বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী, সাংবাদিক সহ নানা পেশার মানুষ। ভ্যাকসিন পেয়ে আনন্দিত তারা। আমরা নির্দ্বিধায় আমরা যেন টিকা নেই এবং যত দ্রুততার সঙ্গে নেই, তাইলেই আবার আগে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। দীর্ঘদিন ধরে পরীক্ষা করে বিজ্ঞানীরা বার করেছে, সুতরাং এটা আমাদেরকে আশা ভরসা করতেই হবে। যত শিগগির সম্ভব এসে এই নিজেকে সুরক্ষা করুন। কোনো পেইন নাই, কোনো ভয় নাই, আর যারা এখানে দিচ্ছে খুবই হেল্পফুল। আমার একটা অ্যান্টিবডি থাকলে আমি কিছুটা কনফিডেন্স ফিল করি ক্লাসে যেতে। গুজব না শুনে টিকা নেয়ার আহ্বান বিএমএ নেতাদের। তারা জানান পর্যাপ্ত ভ্যাকসিন আছে, আরও আসবে। স্বাস্থ্য বাধা না থাকলে সব মানুষকে টিকা নেয়ার আহ্বান তাদের। শেখ হাসিনার সাথে আলাপ করে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে আমরা আরও নিচে নামিয়ে আসবো এবং বাংলার মানুষ যাতে পায়। টিকা গ্রহীতাদের চাপ ধারণার চেয়ে বেশি বলে জানান কর্মকর্তারা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক জানান চাপ বাড়লেও সমস্যা হবে না, বাড়ানো হবে বুথের সংখ্যা। আমাদের স্ট্রাকচার অ্যাভেলেবল, আমাদের যে পরিমাণ ডাক্তার এবং নার্স যেটা আছে, যদি সিচুয়েশন সেরকম অ্যারাইজ করে সেক্ষেত্রে আমরা সেটাও ব্যবস্থা করতে পারবো। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। সাগররুনি হত্যা মামলার 25 জনের ডিএনএ রিপোর্ট র্যাবের হাতে, সঠিক সময়ে দেয়া হবে তদন্ত প্রতিবেদন। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। দ্বিতীয় ধাপে আসা 10 লাখ টিকা বেসরকারি হাসপাতালে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বিপিএমসিএ। আর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে বেসরকারি হাসপাতালকে টিকাদান কার্যক্রমে যুক্ত করা হবে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে জাতীয় কোভিড-19 টিকাদান কার্যক্রম বেসরকারি স্বাস্থ্য খাতের সম্পৃক্ততা নিয়ে আলোচনা সভা। প্রত্যেকটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি খাতকে ভ্যাকসিন আমদানি, কেন্দ্র স্থাপন ও টিকাদান কার্যক্রমের আওতায় আনার দাবি জানায় বিপিএমসিএ। সবাইকে টিকার আওতায় আনতে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করার কথা জানান বক্তারা। বেসরকারি হসপিটালগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা আর মূল্য নির্ধারণ করা, যেভাবে টেস্টিংয়ে আপনার মূল্য নির্ধারণ করা হয়, যে সরকারের যে এখন পর্যন্ত 70 লক্ষ এসেছে, আরও 50 লক্ষ অবিলম্বে আসবে বা আরও 2.5 কোটি আসবে, সেখান থেকে ইনিশিয়ালি প্রাইভেট সেক্টরকে 10 লক্ষ আপনার ভ্যাকসিন যদি দেওয়া হয় এবং আমরা মূল্য পরিশোধ করে নেব। স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনা পরীক্ষা ও চিকিৎসায় পাশে ছিল বেসরকারি হাসপাতালগুলো। শর্তাবলী মেনে ভ্যাকসিন কার্যক্রমে তাদের যুক্ত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে আপনারাও ভ্যাকসিন কার্যক্রমে যুক্ত হতে পারবেন। এখন সময়ের বিষয়, যে সমস্ত কার্যক্রম, যে সমস্ত নিয়ম কানুন আছে, যে সমস্ত সরকারের শর্তাবলী আছে, ওগুলো পালন করে কাজটি শুরু হবে। ভ্যাকসিনেশন চলছে, পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য। সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। 7,000 টিম তৈরি করা হয়েছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সাগররুনি হত্যা মামলায় 25 জনের ডিএনএ রিপোর্ট বিদেশ থেকে হাতে এসেছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের একথা জানান তিনি। এছাড়া সবকিছু পর্যালোচনা করে সঠিক সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান এই কর্মকর্তা। আহমেদ বাবুর রিপোর্ট। 2012 সালে রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন টুনি। কয়েকবার মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়ে হাইকোর্টের নির্দেশে মামলাটি তদন্তভার পায় র্যাব। এ পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরিবর্তন হয়েছে 78 বার। বুধবার র্যাব সদর দপ্তরে সাগররুনির মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে র্যাব। পরবর্তী ধার্য তারিখ মার্চ মাসের 11 তারিখে তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করছেন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। ফরেনসিক রিপোর্টের জন্য কয়েকজনের ডিএনএ বিদেশে পাঠানো হয়েছিল।
সেগুলো রিপোর্ট হাতে এসেছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রে 25 জনের ডিএনএ পাঠিয়েছি। আমরা ঘটনাস্থল থেকে যে ধরনের আলামত উদ্ধার করেছি, এই আলামতগুলোও কিন্তু আমরা পাঠিয়েছি। যাদের ডিএনএ পাঠিয়েছি তাদের প্রতিবেদন ইতিমধ্যে র্যাবের নিকট এসে পৌঁছেছে। মামলায় বেশ কিছু স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তাই সঠিকভাবে তদন্তের জন্য কাজ করা হচ্ছে বলেও জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। দুজনের ব্যক্তির কথা আমরা জানতে পেরেছি, তাদেরকে শনাক্ত করাই। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। চলে গেলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও শিকদার গ্রুপ ও জেড.এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান জয়নুল হক শিকদার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জয়নুল হক শিকদার বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অন্যতম অংশীদার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ 7 দশকের বেশি সময় ধরে তিনি দেশের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পর্যটন, অর্থনীতি ও কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি অসংখ্য উদ্যোক্তাও গড়ে তুলেছেন তিনি। জয়নুল হক শিকদার 1945 সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পাশে থেকেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার। আরও শোক জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং 21 টেলিভিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। সিরিজের শেষ টেস্টে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ, ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সম্পদের লোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না, বললেন প্রধানমন্ত্রী। মানুষের কল্যাণে কাজ করার আহ্বান। ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় বাসের 10 যাত্রী নিহত। টেকনাফের সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু। প্রকাশক দীপন হত্যা মামলার রায়, বরখাস্ত মেজর জিয়া সহ 8 জঙ্গির মৃত্যুদণ্ড, পরিবারের সন্তোষ। টিকার জন্য দীর্ঘ সারি, বাড়ানো হচ্ছে বুথ, গুজবে কান না দেওয়ার আহ্বান বিএমএর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।